को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 ভৌত বিজ্ঞান চ্যাপ্টার 3 পদার্থ গঠন ও ধর্মে রিমেনিং পার্টটা যেটা আছে আমরা কমপ্লিট করব। ওকে, তো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো এই স্থিতিস্থাপকতা বা ইংলিশ যে টার্মটা আছে ইলাস্টিসিটি, এটার থেকেই একটু কিছু বোঝা যাচ্ছে যে ইলাস্টিসিটি মানে ইলাস্টিক কাকে বলে, যে ওই ধরো আমরা বলি ইলাস্টিক মানে কি রবারের মতো, মানে নমনীয়, ঠিক আছে, ওরকম। তো এরকম রিলেটেড একটা ব্যাপার এক্স্যাক্টলি। তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি, দেখো ধরো একটা গার্ডার রয়েছে, ঠিক আছে, নর্মাল যে রাবার হয় গার্ডার, ঠিক আছে, তো গার্ডারটা ছেঁড়া, ঠিক আছে, তাহলে এরকম হয়ে যায়, এই তো। তো এবার ধরো রয়েছে গার্ডারটা, ঠিক আছে, এবার গার্ডারটা ছেঁড়া অবস্থায় ছিঁড়ে গেছে ধরো। এবার গার্ডারের দুটো প্রান্ত হয়ে গেল, তখন প্রথমে তো সার্কেল ছিল, যেই গার্ডারটা পুরো একদম ব্রেক হয়ে গেল একটা পয়েন্ট থেকে, তো দুটো প্রান্ত আমরা পেলাম। তো ধরো এটা ধরো এ প্রান্ত, এটা বি প্রান্ত, ঠিক আছে, এ বি। তো এ আর বি প্রান্ত ধরে পরস্পরের বিপরীত দিকে দুটো বল প্রয়োগ করা হলো, অর্থাৎ আরও ইজিভাবে বললে এ আর বি প্রান্ত ধরে টানা হলো গার্ডারটাকে। ওকে, এই ধরো গার্ডারটা দুটো প্রান্ত ধরে টানা হলো, ঠিক আছে। এবার টানা হলে কী হবে, গার্ডারটা স্ট্রেট হতে থাকবে ধীরে ধীরে, স্ট্রেট হতে থাকবে। তো স্ট্রেট হলো, ঠিক আছে, এই যে বল প্রয়োগ হচ্ছে দুদিকে পরস্পরের বিপরীত দিকে। ওকে, তো টেনে এবার যদি ছেড়ে দেওয়া হয়, মানে বল প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়, মানে এখানে বল প্রয়োগ বন্ধ, তো তখন কী হবে, গার্ডারটা আবার আগের অবস্থায় যেভাবে গুটিয়ে গুটিয়ে ছিল আগের অবস্থায় ফিরে আসবে। তো এই যে প্রথমে এই অবস্থায় ছিল, বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করে কী করার চেষ্টা করা হয়েছিল, তার আকারের পরিবর্তন, বিকৃত করার চেষ্টা করা হয়েছিল, তার আকারের বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। ওকে, তো সেটা করার চেষ্টা হলো, যেই বলটা প্রয়োগ বন্ধ করা হলো কালারটা আবার আগের অবস্থায় ফিরে আসলো। এই যে ধর্মটা, এটা কী বলে, স্থিতিস্থাপকতা। তো গুছিয়ে বললে কি হয়, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে কোনো বস্তুকে যদি বিকৃত করার চেষ্টা করা হয়, তাহলে বস্তুর মধ্যে এবার একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়া বলটা কি, এখানে যেই আমরা এ আর বি প্রান্তে বল প্রয়োগ করলাম, তো এই যে বাহ্যিক বল এর এগেনস্টে, মানে গার্ডারটা আগের অবস্থায় ফিরে আসলো কেন, ওর মধ্যে কিছু একটা বল রয়েছে, তো সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আমরা নিউটনের গতিসূত্র থেকে জেনেছি, বস্তুর ওপর কোনো বাইরে থেকে যে বল প্রয়োগ করা, তার বিপরীতে যে বলটা অ্যাপ্লাই হয় বা প্রয়োগশীল হয়, সেটাকে বলে প্রতিক্রিয়া বল। তো এই যে বল প্রয়োগ করা হলো, একটা ক্রিয়া করা হলো, ঠিক আছে, এর এগেনস্টে, মানে গার্ডারটা চাইছে না, ও নিজেকে বিকৃত হতে দেবে না, তার জন্য ও এই বলটার এগেনস্টে একটা বল অ্যাপ্লাই করছে। তো সেই প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে একটা। তো সেই প্রতিক্রিয়া বলটা কী করছে, বস্তুতে বিকৃতি সৃষ্টিটাকে বাধা দেয়, এবং প্রযুক্ত বল, এই যে বলটা প্রয়োগ করা হলো বাহ্যিক বলটা, সেটা বন্ধ করলে বা অপসারণ করলে বস্তুটি আবার পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ধর্মকেই বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ওকে, তো এবার আমরা দেখব যে ইলাস্টিসিটি কী কী বিষয়ের উপর নির্ভর করে। ওকে, তো স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে কি উষ্ণতা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, তাহলে স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি, ঠিক আছে। তো কী হচ্ছে এখানে, তার মানে কী হলো, স্থিতিস্থাপকতা ভ্যারিজাস 1/, উষ্ণতা বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। ওকে, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি অশুদ্ধি কি, যখন একটি শুদ্ধ ধাতুর সাথে অপর একটি পদার্থ মিক্স করা হচ্ছে সেটা হচ্ছে অশুদ্ধি। যেমন অ্যাজ এক্সাম্পল যদি বলি সোনা, ঠিক আছে, সোনার সাথে যদি পটাশিয়াম বা লোহার সাথে কার্বনও হতে পারে, ঠিক আছে, পটাশিয়াম মেশালে স্থিতিস্থাপকতা কী হয়, বৃদ্ধি পায় স্থিতিস্থাপকতা। ওকে, তো অশুদ্ধি মিক্স করলে যে সবসময় বৃদ্ধি পাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এটা নির্ভর করছে যে যেই অশুদ্ধিটা মেশানো হচ্ছে যেই ধাতুতে, তো সেই ধাতুর থেকে যে অশুদ্ধিটা মেশানো হচ্ছে সেটার স্থিতিস্থাপকতা ওই ধাতুটার থেকে কম না বেশি। যদি ধাতুটার থেকে অশুদ্ধির স্থিতিস্থাপকতা বেশি হয় তাহলে ধাতুটার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বৃদ্ধি পাবে। যদি ধাতুটার থেকে অশুদ্ধির স্থিতিস্থাপকতা কম হয় তাহলে ধাতুটির স্থিতিস্থাপকতা হ্রাস পাবে।
ওকে, যেমন এখানে সোনার সাথে পটাশিয়াম মেশানোয় সোনার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কি সোনার থেকে পটাশিয়ামের স্থিতিস্থাপকতা বেশি, তার জন্যই সোনার যেই সোনার সাথে তার চেয়ে বেশি স্থিতিস্থাপক একটি পদার্থ বা বস্তু মিক্স করা হলো, তার জন্যই সোনার এখানে স্থিতিস্থাপকতা যেটা আছে ইলাস্টিসিটি সেটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, নেক্সট যেটা হচ্ছে উত্তাপন ও শীতলীকরণ। উত্তাপন ও শীতলীকরণ। উত্তাপন ও শীতলীকরণ কাকে বলে? যদি কোনো বস্তুকে ধীরে ধীরে উত্তপ্ত করে আবার তাকে ধীরে ধীরে শীতল হতে ছেড়ে দেওয়া হয়, এটা করা হয়, তাহলে বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তো এটা ব্যস্ত সমানুপাত। তো স্থিতিস্থাপকতা ভ্যারিজাস 1/, উত্তাপনের শীতলীকরণ। ওকে, তো এই বিষয়গুলোর উপর বেসিক্যালি স্থিতিস্থাপকতা মেনলি নির্ভর করে। ওকে, নেক্সট আমরা দেখব পীড়ন আর বিকৃতি। তো পীড়ন বা স্ট্রেস কী? তো দেখো, ধরো একটা এখানে তার রয়েছে, ঠিক আছে। অবভিয়াসলি আমরা জেনেছি এর মধ্যে যে কোনো নল বা তার এদের একটা প্রস্থচ্ছেদ থাকে, অর্থাৎ ওই প্রস্থচ্ছেদের মানে কি যে ক্ষেত্রফলটা, ঠিক আছে। তো ধরো এই প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফল যেটা, এর ওপর একটা বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটার মধ্যে বস্তুটা ধরো বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলো, হ্যাঁ, বা বিকৃত করার চেষ্টা করা হলো। তো ওর এগেনস্টে এই বস্তুটা এই ক্ষেত্রফলের ওপর যে ক্রিয়াশীল বলটা প্রয়োগ করবে, মানে বাহ্যিক একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তো বাহ্যিক একটা বল প্রয়োগ হচ্ছে বস্তুটার ওপর, তো এর এগেনস্টে যে প্রতিক্রিয়া বল এই ক্ষেত্রফলের ওপরই, অবভিয়াসলি কেন বলটা তো ক্ষেত্রফলের ওপর প্রয়োগ হচ্ছে, তার মানে এই বস্তুটা একটা প্রতিক্রিয়া বল ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করবে, তাই না। তো সেই প্রতিক্রিয়া বলটাকে বলা হয় পীড়ন বা স্ট্রেস। ওকে, পীড়ন মানে কী ধরনের প্রতিক্রিয়া বল, তাই না। বস্তুর কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ হচ্ছে সেটাই তো প্রতিক্রিয়া বল বাই কিসের ওপর? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রতিক্রিয়া বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো আলটিমেটলি কী হয়? বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এই বল বাই ক্ষেত্রফল মানে অনেকটা চাপের সাথে সম্পর্ক খুঁজতে পারছো তোমরা। ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম, চাপের যখন বের করছিলাম প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তো পীড়ন আর চাপের মাত্রা একক সেম, ঠিক আছে। দেখো, বল বাই ক্ষেত্রফল বেরোলো, তাহলে বলের মাত্রা কি? এখানে মাত্রা আমরা নির্ণয় করবো এবার mL/T⁻²। ক্ষেত্রফল মানে কি? L²। ক্ষেত্রফল মানে L², ঠিক আছে। কারণ কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকে, প্রস্থ দৈর্ঘ্য সেম, তাই দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্যই লেখা হয়। তো দৈর্ঘ্য স্কোয়ার মানে দৈর্ঘ্য মানে লেন্থ, দ্যাট ইজ L²। তো আলটিমেটলি মাত্রা কী দাঁড়াচ্ছে? mL-1 T-2 এটা দাঁড়াচ্ছে। ওকে, কারণ এটা কী হলো? L/L² ছিল, সূচকের নিয়ম থেকে জানি বিয়োগ হয়ে যায় যদি ভাগে থাকে, যে সূচকগুলো থাকে, ঠিক আছে, পাওয়ারগুলো থাকে ঘাত। তো উপরে যে চোর মধ্যে কিছু নেই, মানে 1 আছে, তাই না। 1 - 2 দ্যাট ইজ L, প্লাস মাইনাসে মাইনাস এন বসবে, মাইনাসও হবে, তো -1। ওকে, তো এবার আমরা এককটা দেখবো, ঠিক আছে। পীড়ন মানে কি আমরা জানলাম, বল বাই ক্ষেত্রফল, তাই না। তো এসআইতে বলের একক কি? নিউটন। পার ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার এসআইতে। নিউটন পার m²। ওকে, অনেক জায়গায় লেখা থাকে অর এটা লেখা থাকে m⁻²। এমটা অবভিয়াসলি স্মল হবে, ঠিক আছে, কারণ কি এখানে আমরা বাই দিয়ে লিখেছি, মানে বল বাই ক্ষেত্রফল মানে এটা যদি হয় n/m, নিউটন পার মিটার স্কোয়ার মানে n/a, তো m² তো এটাকে যদি লেখা হয় m, এটা ইন্টুতে চলে আসে, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ওকে, তো এই সিজিএসে কী হবে? সেমভাবে ডাইন বলের একক পার সেন্টিমিটার স্কোয়ার, সেমি স্কোয়ার, डाइन पर सेंटीमीटर स्क्वायर और
সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ওকে, পীড়ন ক প্রকার? পীড়ন বেসিক্যালি 3 প্রকারের হয়। ওকে, তো ফার্স্ট ওয়ান হচ্ছে কি অভিলম্ব পীড়ন বা নর্মাল স্ট্রেস। তো এটা হচ্ছে সবথেকে ইজি। কি অভিলম্ব শুনে বোঝা যাচ্ছে লম্বভাবে, এক্স্যাক্টলি যদি বস্তু তলের সাথে অভিলম্বভাবে যে পীড়নটা ঘটবে, অর্থাৎ বস্তু তার তলের সাথে লম্বভাবে যে প্রতিক্রিয়া বলটা অ্যাপ্লাই করবে, প্রতিক্রিয়া বলটা মানে পীড়ন, তো সেটাকেই বলা হয় অভিলম্ব পীড়ন। নেক্সট হচ্ছে গিয়ে স্পর্শকীয় পীড়ন বা ট্যানজেনিটাল স্ট্রেস। ওকে, তো এটা হচ্ছে গিয়ে বস্তুর তলের সাথে সমান্তরালভাবে যখন পীড়ন ঘটবে, অর্থাৎ বস্তু যে প্রতিক্রিয়া বলটা অ্যাপ্লাই করবে সেটা তলের সাথে সমান্তরালভাবে থাকবে, সমান্তরালভাবে মানে প্যারালাল, ঠিক আছে, তো সেটাকে বলা হয় স্পর্শকীয় পীড়ন। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে অসহপীড়ন। তো অসহপীড়ন বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, অসহভার। অসহভার কি? অসহভার এখানে একটা টার্ম, অসহভার। অসহভার হচ্ছে যে ন্যূনতম পরিমাণ বল প্রয়োগ করলে বা ভার চাপালে কোনো একটা ওজন বস্তুর সাথে ঝুলিয়ে দিলে, ধরো একটা তারের আমরা বিকৃত করার চেষ্টা করছি, তো ওটা আমরা যদি না টেনে ওর সাথে একটা কোনো ভারী বাটখারা বা কিছু ঝুলি, তাহলেও তারটা আকার তো বৃদ্ধি পাবে। গার্ডারের একটা প্রান্ত হাতে ধরে একটা প্রান্তে যদি কোনো একটা বাটখারা বা কিছু ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে গার্ডারটা তো ছড়াতে থাকবে আরও, তো একটা টাইমে তো ছিঁড়ে যাবে। হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি, যে ন্যূনতম ভারে গার্ডারটা ছিঁড়ে যাবে, যে ওখানে ধরো এই ছবিটা বললাম গার্ডারটাই ছিল, দু প্রান্ত ধরে বল প্রয়োগ করে টানা হচ্ছে, ঠিক আছে, এই টানা হচ্ছে এ বি টানা হচ্ছে। ওকে, তো দুটো প্রান্ত ধরে টানা হচ্ছে, তো একটা টাইম তেমন আসবে যদি বল আমি বাড়াতে থাকি ধীরে ধীরে, আরও টানলাম, আরও আরও আরও, তো ধরি টানতে টানতে একটা মুভমেন্ট তো এমন আসবে যে গাড়াটা ফট করে ছিঁড়ে যাবে মাঝখান থেকে, পুরো ব্রেকডাউন আবার ব্রেকডাউন হয়ে যাবে, মাঝখান থেকে ছিঁড়ে যাবে, দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে, তাই না? তো সেই যে ন্যূনতম, ধরো এক্ষেত্রে ন্যূনতম মানে কি, যে সব থেকে কম যে বল প্রয়োগ করার ফলে গাড়াটা ছিঁড়ে গেল। এবার শুধু গার্ডারের ক্ষেত্রে আমরা বলবো না, তো অসভারে যদি মেন সংখ্যা হয় তাহলে কী হবে, যে ন্যূনতম বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যায় বা বস্তুটি ভেঙে যায়, সেটাকে বলে অসহভার। এর এক্সাম্পল ধরো এখানে 10 বল প্রয়োগ করার ফলে গার্ডারটি ছিঁড়ে গেল, তার মানে যদি সবথেকে কম এটা ছিল, ঠিক আছে, তা যদি 11 প্রয়োগ করা তাহলে কি ছিঁড়বে না? তাহলেও ছিঁড়বে। 12 প্রয়োগ করা হলে তাহলেও ছিঁড়বে। 15 তাহলেও ছিঁড়বে, তো তাহলেও গার্ডারটা ছিঁড়ে যাবে, ব্রেকডাউন করে যাবে মাঝখান থেকে। বাট সবথেকে কম কোন বলে করছে? 10, তো এটা কি শুধুমাত্র অসহভার বলা হবে, বাকিগুলোতে ছিঁড়বে, ব্রেকডাউন করবে মাঝখান থেকে, বাট এগুলো কিন্তু অসহভার বলা হবে না, কারণ এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে টার্ম বা ওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ন্যূনতম, সবথেকে কম। ওকে, তো ভূগোলে মুক্তিবেগ পড়ার টাইমে তোমরা হয়তো দেখেছিলে, ওখানেও লেখা ছিল ন্যূনতম। তো ন্যূনতম সবথেকে কম যে বলটা প্রয়োগে বস্তুটা ছিঁড়ে যাবে বা ব্রেকডাউন করবে, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি অসহভার। এই অসহভার, ঠিক আছে, এটা একটা বল, তার মানে ন্যূনতম বল যেটা বস্তুটা ব্রেকডাউন করছে। তো এই অসহভারটা যদি, যে বলটা এই অসহভার, তো সেটা যদি বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হয়, এই অসহভারটা যদি বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয়, তাহলে তাকে বলা হয়, সেই প্রযুক্ত অসহভারকে বলা হয় অসহপীড়ন। ওকে, তো আলটিমেটলি অসহভারটাই হচ্ছে কি অসহপীড়ন, কিন্তু কন্ডিশন কি, অসহভার যেটা রয়েছে সেটাকে প্রস্থচ্ছেদের বা যে তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হতে হবে। ওকে, বিকৃতি কী বা স্ট্রেন কী? ধরো এই যে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে পীড়ন, স্থিতিস্থাপকতা এইসব, হ্যাঁ, তো আলটিমেটলি মেন ব্যাপারটা কি, স্থিতিস্থাপকতা, যে বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। বিকৃত মানে বস্তুর কী করা হচ্ছে, বস্তুর একটা দৈর্ঘ্যের পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। গার্ডারটা এই ছিল, ঠিক আছে, এখানে যে দৈর্ঘ্য বল প্রয়োগ করে স্ট্রেট করা হলো, দৈর্ঘ্য তো অবভিয়াসলি বৃদ্ধি পেলো, তাই না? এই যে গার্ডারটা আরও টান হলে আরও বৃদ্ধি পাবে, তো দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, আকারটাও চেঞ্জ হলো। প্রথমে এরকম গার্ডারটা গুটিয়ে থাকবে, স্ট্রেট হয়ে গেল, তো আকার পরিবর্তন হলো। ওকে, আকার, আর কি পরিবর্তন? আয়তনে পরিবর্তন হলো, তাই না? তো আলটিমেটলি বস্তুর ওপর বল প্রয়োগ করে কোনো বস্তুর এই জিনিসগুলি পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছিল। তো এই আলটিমেটলি এগুলো কি, এগুলো যেহেতু বস্তুর মাত্রা নির্ণয় করা হয়, দৈর্ঘ্য যেটা এর লেন্থ, এগুলো দিয়ে তো মাত্রা নির্ণয় করা হয়, ঠিক আছে। তো আলটিমেটলি কি, যে বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয় তাকে বস্তুর বিকৃতি বলা হয়। অর্থাৎ বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য, আকার, আয়তন এই
জিনিসগুলো যে আছে এইগুলোর যে পরিবর্তন ঘটে, অর্থাৎ একক মাত্রায় মাত্রার যে পরিবর্তন হয়, তো সেটাকে বলা হয় বিকৃতি। ওকে, তো বিকৃতি মানে কী দাঁড়াচ্ছে আলটিমেটলি? তো বিকৃতি মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? বস্তুর মাত্রার পরিবর্তন কিসের ওপর? বস্তুর প্রাথমিক মাত্রার ওপর। তো বস্তুর প্রাথমিক মাত্রা মানেই মাত্রা, বস্তুর মাত্রার পরিবর্তন মানেও আলটিমেটলি একটা মাত্রাই হবে, তো সেটা চেঞ্জ। মাত্রা তো মাত্রা বাই মাত্রা পুরো কেটে যাবে, তো আলটিমেটলি কোনো মাত্রাই হবে না। মানে বিকৃতি যদি আমরা মাত্রা বা একক নির্ণয় করি তো কোনো মাত্রা আমরা পাবো না বিকৃতির, কারণ কি মাত্রা বাই মাত্রাই আলটিমেটলি দাঁড়াবে। তো বিকৃতি একটা মাত্রাহীন রাশি, বা যেহেতু মাত্রাহীন তার মানে কোনো এককও নেই, তো বিকৃতি মাত্রাহীন ও এককবিহীন একটা রাশি, শুধু এটাকে একটা সংখ্যা দিয়ে লেখা হয়। ওকে, তো এবার আমরা দেখব বিকৃতির প্রকারভেদ। ওকে, বিকৃতি বেসিক্যালি 3 প্রকার। ওকে, তো অনুদৈর্ঘ্য বিকৃতি, তো দেখে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য রিলেটেড কিছু হবে। অনুদৈর্ঘ্য এক্স্যাক্টলি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটাকে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে ডেল এল, এই ত্রিভুজের মতো চিহ্নটাকে বলে ডেল। আর সেখানে একটা বলে রাখি, যে কোনো চেঞ্জ বা যে কোনো পরিবর্তন, ঠিক আছে, বোঝানো হয় ডেলের মাধ্যমে। কোনো কিছুর আগে যদি ডেল থাকে ফিজিক্যাল সায়েন্সে, তাহলে সেটাকে আমরা কী বুঝবো? যে চেঞ্জ, কোনো পরিবর্তন, সেটা কম বেশি যাই হতে পারে কিন্তু পরিবর্তন, ঠিক আছে। কিসের ওপরে হচ্ছে? এলের ওপরে। তো ডেল এল বাই এল মানে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, একক দৈর্ঘ্যের পরিবর্তন। ওকে, আয়তন বিকৃতি মানে বোঝা যাচ্ছে, ভলিউম স্ট্রেন মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, অনুদৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ওকে, তো আয়তন বিকৃতি মানে বোঝা যাচ্ছে বস্তুর একক আয়তনের যে বিকৃতি ঘটানো হয় বা আয়তনের যে পরিবর্তন ঘটানো হয় সেটাকে বলা হয় আয়তন বিকৃতি। এটা কী হবে? আয়তনকে কী বলে? ভি। তো ডেল ভি, এগুলো বেসিক্যালি গ্রিক অ্যালফাবেট, ডেল ভি। ওকে, তো কি? ডেল ভি বাই ভি। ওকে, এবার হচ্ছে গিয়ে কৃন্তন বিকৃতি বা শেয়ারিং স্ট্রেন। এটা একটু আলাদা ধরনের। এটার ক্ষেত্রে বস্তুর আয়তনে কোনোরূপ পরিবর্তন ঘটানো হয় না। কি করা হয়? বস্তুটার আকৃতি পরিবর্তন করা হয়, তাহলে সেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি, বা বলা হয় বস্তুতে যে বিকৃতিটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি কৃন্তন বিকৃতি। আমরা হুকের সূত্রটা দেখব। ওকে, বাট হুকের সূত্র দেখার আগে আমাদের 3টে জিনিস জানতে হবে: পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু আর স্থিতিস্থাপক সীমা। ওকে, তো বেসিক্যালি স্থিতিস্থাপক সীমা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে, ধরো কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল প্রয়োগ করা হলো, ঠিক আছে, যে বলটা প্রয়োগ করা হচ্ছিলো সেটা বন্ধ করে দেওয়ার পর বিকৃত বস্তুটা যদি তার পূর্বের আকার ও আকৃতি সম্পূর্ণরূপে ফিরে পায় তাহলে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। অর্থাৎ কী বলার চেষ্টা করা হলো? এই যে ধরো গাডারটা ছিল, ঠিক আছে, এটাকে বল প্রয়োগ করে এরকম স্ট্রেট করা হলো। ওকে, তো বল ছেড়ে দেওয়ার ফলে আবার গাডারটা ধরো ফিরে আসলো। যদি এটা সম্পূর্ণভাবে ফিরে পায়, যে আগে গাডারটার যা দৈর্ঘ্য ছিল এখানে যদি সেই দৈর্ঘ্য থাকে, আগে গাডারটার যে আকৃতি ছিল যদি সেটাই হয়, তাহলে গাডারটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বিকৃত বস্তুটাকে তার আগের আকার ও আকৃতি সম্পূর্ণরূপে ফিরে পেতে হবে, তাহলে সেটাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কিছু হয় না। কিছুটা হলেও তার দৈর্ঘ্য হ্রাস পাবে, বা কিছুটা হলেও তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিছুটা হলেও আকার এদিক ওদিক হবে, ঠিক আছে, এবার সম্পূর্ণ এক থাকবে না। ওকে, নেক্সট আমরা নমনীয় বস্তু। বাট নমনীয় বস্তুটা বুঝতে গেলে আমাদের স্থিতিস্থাপক সীমাটা যেটা আছে ওটা একটু দেখতে হবে। তো স্থিতিস্থাপক সীমাটা কি? এই গাডারটা ছিল, ওকে, গাডারটার উপর বল প্রয়োগ করা হলো, সেট করা হলো ধরো 10 ডাইন বল প্রয়োগের পর গাডারটাকে এই ছেড়ে দেওয়ার পরে বলটা প্রয়োগ বন্ধ করে দিলে গাডারটা তার সম্পূর্ণ দৈর্ঘ্য আকার আগের যা ছিল সম্পূর্ণ ফিরে পাচ্ছে, ঠিক আছে। বাট এই 10 ডাইনের থেকে যেই আমরা বল বাড়াচ্ছি তারপর থেকে আর বস্তুটা তার আগের আকার দৈর্ঘ্য ফিরে পাচ্ছে না। অর্থাৎ কি, এই 10 ডাইন সব থেকে মানে বেশি, এই 10 ডাইন পর্যন্ত বল প্রয়োগ করার পর্যন্ত বস্তুটা কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুরূপে আচরণ করছে, অর্থাৎ তার পূর্বের দৈর্ঘ্য আকার সম্পূর্ণরূপে ফিরে পাচ্ছে। কখন? এই 10 ডাইন। বাট যেই সেটা ক্রস করে যাচ্ছে তারপর আর ফিরে পাচ্ছে না। তো এই 10 ডাইনটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা এই গাডারটার ক্ষেত্রে। অর্থাৎ যদি বস্তুটিতে কম পরিমাণ বিকৃতি ঘটানো হয় তাহলে যে সীমার মধ্যে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, এখানে কম বিকৃতি ঘটানোর চেষ্টা করা, ধর 10 ডাইনে বিকৃতি ঘটানোর চেষ্টা করা 10 ডাইন বল প্রয়োগ করে। তো এই পর্যন্তই 10 ডাইন পর্যন্তই গাডারটা তার আগের আকার ও দৈর্ঘ্য যা ছিল ফিরে পাচ্ছে, তার বেশি আর ফিরে পাচ্ছে না। তো যদি বস্তুতে কম পরিমাণ বিকৃতি
ঘটানো হয়, তাহলে বস্তুটি যে সীমার মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে, মানে তার আকার দৈর্ঘ্য ফিরে পাবে, সেটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। ওকে, এবার নমনীয় বস্তু কী? এবার এখানে তোমরা বুঝতে পারবে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর পর নমনীয় বস্তু কেন আমরা দেখলাম না, স্থিতিস্থাপক সীমা কেন দেখলাম থার্ডে। কারণ হচ্ছে নমনীয় বস্তুর ক্ষেত্রে বেসিক্যালি স্থিতিস্থাপক সীমাটা দরকার পড়ে। কারণ এই যে এখানে দেখো, যে ধরো টেনডাইনটা স্থিতিস্থাপক সীমা গাড়ারটার জন্য, যে টেনডাইনটা ক্রস করে যাচ্ছে, ধরো গাড়ারটা আর ফিরেই আসছে না, তারা আগের আকার ও দৈর্ঘ্য ফিরে যাচ্ছে না, গাড়ারটা স্ট্রেটভাবেই থেকে যাচ্ছে। তো এটা পসিবল না গার্ডারের ক্ষেত্রে, বাট অ্যাজ এক্সাম্পল ধরো যদি হয় যে 10 ডাইন বল যে ক্রস করে গেল, ধরো 11 ডাইন, তো সেই ক্ষেত্রে ধরো গার্ডারটা আর ফিরে আসছে না, গার্ডারটা স্ট্রেটভাবেই থেকে যাচ্ছে, তো তখন সেই গার্ডারটাকে বলা হবে নমনীয় বস্তু। অর্থাৎ যে সমস্ত বস্তু স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পরে তার আগের আকার আর দৈর্ঘ্য তো ফিরেই আসবে না, বরঞ্চ সেই বিকৃত অবস্থাতেই থেকে যাবে, যেভাবে মানে যে অবস্থায় তাকে চেঞ্জ করার চেষ্টা করা হলো সেই অবস্থাতেই থেকে যাবে, আর ফিরে আসবে না, তো সেই বস্তুটিকে বলা হবে নমনীয় বস্তু। এবার বাস্তবে পূর্ণ নমনীয় বা এই নমনীয় বস্তু যেটা আছে সেটারও কোনো অস্তিত্ব নেই, পুরোপুরিভাবে কেউ বিকৃত অবস্থায় থাকে না। হ্যাঁ, মোটামুটিভাবে থাকে, ঠিক আছে, মোটামুটিভাবে থাকতে পারে, বাট পূর্ণ মানে একদম পুরো নমনীয়ভাবে থাকবে না। হুকের সূত্র, তো হুকের সূত্র কী বলে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা আমরা জানলাম, তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ মানে কি, পীড়নও যা বিকৃতিও সেম, মানে পীড়ন যদি বাড়ানো হয় বিকৃতিও বাড়বে, পীড়ন কমানো হলে বিকৃতিও কমবে, এটাই তো হয়ে থাকে। পীড়ন মানে কি, বলটা তো বেশি বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি বেশি ঘটবে, কম বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি কম ঘটবে। অবভিয়াসলি স্থিতিস্থাপক সীমার মধ্যে, যে স্থিতিস্থাপক সীমাটা ক্রস করে যাচ্ছে, মানে বস্তুটা নমনীয় হয়ে গেল, তখন এটা কাজ করবে না। ওকে, তো মানে কী লেখা যেতে পারে, সুতরাং পীড়ন ভ্যারিজাস বিকৃতি, এবারে কী লেখা যায়, যদি আমরা একটাকে ভ্যারিজাস ওঠাতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, পীড়ন ইজিক্যাল টু ধরো ধ্রুবক, ধরো আমরা কে ধরলাম, ওকে, কী হবে, বিকৃতি টেন্ট হয়ে যায়, তো ধরো বিকৃতিটা চলে আসবে এবার নিচে, তো কী দাঁড়াচ্ছে আলটিমেটলি, পীড়ন বাই বিকৃতি ইজিক্যাল টু ধ্রুবক। ওকে, তো পীড়ন বাই বিকৃতি ইজিক্যাল টু ধ্রুবক বেরোল। ওকে, তো এই যে ধ্রুবকটা রয়েছে, এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে ধ্রুবকটা, এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, তো স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আলটিমেটলি কী দেওয়া হলো, পীড়ন বাই বিকৃতি। এবার দেখো, বিকৃতির তো কোনো মাত্রা নেই, আমরা জানলাম বিকৃতি হচ্ছে মাত্রাহীন একক বিন্যাসী, তখন বিকৃতি সরে যাবে, মানে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ইটসেলফ পীড়ন, তো এটা দাঁড়ালো। এবার এর জন্যে বলা হয় যে যদি বস্তুর উষ্ণতা বাড়ানো হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়। কারণ কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানেই পীড়ন, আর পীড়নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পীড়ন ভ্যারিজাস 1/, উষ্ণতা, তো ও ক্ষেত্রেও উষ্ণতা বাড়ানো হলে পীড়নের মান হ্রাস পাচ্ছিল, তো উষ্ণতা বাড়ানো হলে যদি পীড়নের মান হ্রাস পায় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মানও হ্রাস পাবে, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইটসেলফ পীড়ন দাঁড়াচ্ছে আলটিমেটলি। ওকে, তো স্থিতিস্থাপক গুণাঙ্ক আর পীড়নের মাত্রা আর একক সেম হবে, ওটা আমি আর দেখাচ্ছি না। তো ইয়ং গুণাঙ্ক, বেসিক্যালি সায়েন্টিস্ট থমাস ইয়ং এই কনসেপ্টটা প্রথম বলেছিল, তাই ইয়ং তার নাম অনুসারে ইয়ং গুণাঙ্ক। তো কাকে বলে, দেখো প্রথমে একটা ধারণা কি, কোনো স্থিতিস্থাপক বস্তুতে, কোনো একটা স্থিতিস্থাপক বস্তু রয়েছে, পূর্ণ না, জাস্ট স্থিতিস্থাপক বস্তু মোটামুটিভাবে ফিরে আসতে পারে তার আগের আকার ও আকৃতিতে। ওকে, তো স্থিতিস্থাপক বস্তুতে যদি অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করে, অনুদৈর্ঘ্য বিকৃতি কি, একক দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, তো সেই অনুদৈর্ঘ্য বিকৃতি যদি সৃষ্টি করা হয় তাহলে বস্তুটিতে একটা অনুদৈর্ঘ্য পীড়নও সৃষ্টি হবে, তাই না, তো অনুদৈর্ঘ্য পীড়নও সৃষ্টি হবে। এইবার সেই প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য, মানে প্রত্যেক একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে অনুদৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হবে সেটাকেই বলা হয় বস্তুটার ইয়ং গুণাঙ্ক। তো প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হবে সেটা হচ্ছে গিয়ে বস্তু ইয়ং গুণাঙ্ক। ওকে, তো আমরা এর গাণিতিক রূপটা যখন দেখবো তখন আমরা একটু ভালোভাবে আরও বুঝতে পারবো। ওকে, তো বেসিক্যালি ইয়ং গুণাঙ্ক মানে কী দাঁড়াচ্ছে, ইয়ং গুণাঙ্ককে ডিনোট করা হয় ওয়াই দিয়ে, ক্যাপিটাল ওয়াই। ওকে, তো কী দাঁড়াচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তো আলটিমেটলি কী দাঁড়ালো,
ইয়ং গুণাঙ্ক মানে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এইভাবে বলা যায় ম্যাথমেটিক্যালভাবে যে অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়নের অনুপাত, সেটাকেই বলে ইয়ং গুণাঙ্ক। ওকে, তো এবার ইয়ং গুণাঙ্কের একক আর মাত্রা আমরা দেখব। তো দেখো এক্ষেত্রেও সেম, যেহেতু বিকৃতির কোনো মাত্রা হয় না, তাই না, বিকৃতির কোনো মাত্রা নেই, বিকৃতির কোনো এককও নেই। তো এক্ষেত্রেও ওয়াই মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন। আবার অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, সেটা আমরা পীড়নই লিখতে পারি, একটা পীড়নই তো। তো এক্ষেত্রেও ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রেও পীড়নেরই যা মাত্রা, পীড়নের যা এসআই ও সিজি যাবো, সেটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের একক। ওকে, তো সেটাও আমি আর দেখাচ্ছি না, কারণ পীড়নেরটা অলরেডি দেখিয়ে দিয়েছি, ফালতু ভিডিওটা লেন্থি হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপটা দেখবো, তাহলে ইয়ং গুণাঙ্কের যে কনসেপ্টটা সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এবার গাণিতিক রূপটা দেখি, আজকে চ্যাপ্টারের লাস্ট টপিক। তারপর ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ। তো দেখো এখানে একটা ছবি রয়েছে, ঠিক আছে, এখানে একটা তার রয়েছে, প্রথমে এখানে একটা কোনো কিছু রয়েছে, ধরো রড বা কিছু, ওখানে একটা তার ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এই যে ধরো তারটা, এটা ফার্স্ট কেস। এবার তারটা ঝোলানো, তো তারটার দৈর্ঘ্য ধরো এল, এই যে তারের দৈর্ঘ্য ধরা হয়েছে ধরো এল, আমরা জানি না, এল ধরে নিলাম। এবার তারটার সাথে একটা ভারী ধরো বাটখারা বা কোনো একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হলো, সেই বস্তুটার ভর আমরা জানি না, ধরে নিলাম বস্তুটার ভর হচ্ছে এম। ওকে, তো বস্তুটার ভর এম। তো এবার যেই ঝোলানোর ফলে তারটা একটু বৃদ্ধি পেলো দৈর্ঘ্য, তাই না, আমরা কি ওখানে গাড়ারটার যে টানা হচ্ছিলো, গাড়ারটার একটা দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে, তাই না। তো ঝোলানোর ফলে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, দৈর্ঘ্য কতটা, প্রথমে এতটা পর্যন্ত টোটালটা এল ছিল, এইটুকু পার্ট। এবার বাটখারাটা যে ঝোলানো হলো, এইটুকু পার্ট বৃদ্ধি পেলো, জাস্ট এইটুকু পার্ট বৃদ্ধি পেলো, এইটুকু পার্টকে ডেল এল, এই যে এইটুকু পার্টকে ডেল এল মানেই বলেছি যে চেঞ্জটা হয়, ডেল মানে যে পরিবর্তনটা আমরা বুঝবো, আমরা অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে বুঝেছিলাম, তাই না। তো ডেল এল এইটুকু পার্ট। আর ব্যাসার্ধ মানে কি, একটা তার, সে যত সরুই তার হোক, ঠিক আছে, ধরো এই সরু তার যে প্রান্তটা, ওটা তো একটা এরকম হয়তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রে পার। তো প্রস্থচ্ছেদটা কী হয়, বেসিক্যালি তার, এটা কী হবে, একটা বৃত্ত। তো বৃত্তের কী হয়, ধরো এটাকে বড় করে যদি দেখায়, একটা বৃত্তের কী হয়, ব্যাসার্ধ থাকে, সেটাকে আর দিয়ে ডিনোট করা হয়, অঙ্কে তোমরা জানবে বা অলরেডি হয়তো জেনে গেছো। তো আর, তো ব্যাসার্ধটা হচ্ছে আর। তো তারের ব্যাসার্ধ বলতে মানে আমরা তারের প্রস্থচ্ছেদের যে ওই বৃত্তটা রয়েছে, একটা সার্কেল, তো প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা আপাতত কী জানি, তারের দৈর্ঘ্য জানি, ব্যাসার্ধ জানি, বস্তুর ভর জানি। তো এবার বস্তুর ভর থেকে আমরা বস্তুর যে ওজন সেটা বের করব। ওজন মানে কি, একটা অভিকর্ষীয় ত্বরণ, দ্যাট ইজ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা ইনটু করে দিয়েছি। তো ওজন মানে কী হচ্ছে, এম জি। তো বস্তুটার ওজন এম জি, এইগুলো বেরোলো। এবার আমাদের ইয়ং গুণাঙ্ক বের করতে হবে এখান থেকে। তো ইয়ং গুণাঙ্ক মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা জানলাম। তো আমাদের কি অনুদৈর্ঘ্য পীড়ন বের করতে হবে আর অনুদৈর্ঘ্য বিকৃতি বের করতে হবে, যে দুটোকে ভাগ করে দেবো তাহলেই হয়ে যাবে, তাই না। তো অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, আচ্ছা পীড়ন মানে কি, যে প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত যে বল সেটাকেই বলা হয়, বা প্রযুক্ত যে ভার সেটাকেই বলে অনুদৈর্ঘ্য পীড়ন, তাই না, বা পীড়ন বলা হয়। এবার সেটা যদি দৈর্ঘ্যের ওপর হয় তাহলে তো অনুদৈর্ঘ্য পীড়ন মানে আলটিমেটলি পীড়নই। তো এখানে প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত ভার বা ওজন, তো ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে যে বলটা বা যে ভারটা অ্যাপ্লাই, সেটা কি, সেটা এমজি অবভিয়াসলি, কারণ বস্তুর ওজনটাই তো একটা বল আমরা জেনেছিলাম, বা ভার। তো ভারটাই হচ্ছে বস্তুর ওজনটা, তো ওজন কত আছে, এমজি। এবারে হচ্ছে ক্ষেত্রফল কী করে বের করব, তো তারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ কত, প্রস্থচ্ছেদ অবভিয়াসলি একটা বৃত্তাকার, সেটা ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধ পুরোটাকে ব্যাস বলা হয়। তো বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে গিয়ে 22/7 বা 3.14। ওকে, তো এটা হচ্ছে গিয়ে এই, তো এই ক্ষেত্রে 22/7 ধরে বেসিক্যালি করা হয়, যাই হোক সেটা আমরা এখনও অত কিছু লিখবো না। পাই আর স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, তো এটাই লিখে দেবো আমরা। তো ক্ষেত্রফলের ওপর যে প্রযুক্ত বল, ওজন ইটসেলফও একটা বল বা ভার বলা যেতে পারে, তো এমজি বাই পাই আর স্কোয়ার। অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে সব থেকে ইজি। অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা অলরেডি জেনেছি, চেঞ্জ হলো ডেল এল, ছিল এল, তার মানে আমরা কি অনুদৈর্ঘ্য বিকৃতি লেখার সময় আমরা লিখেছিলাম এল, প্রাথমিক যে লেন্থ তার ওপর যেটা পরিবর্তন হচ্ছে ডেল এল। তো ডেল এল বাই এল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার জাস্ট আমরা দুটো ভাগ করে দেবো, তাহলে এই অঙ্গুণাঙ্ক পেয়ে যাবো। তো এই অঙ্গুণাঙ্ক মানে কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, জাস্ট আমরা দুটো মান বসিয়ে দেবো, মানে এমজি বাই এল, এটা দেওয়া আছে টোটাল, ঠিক আছে। এবার আমি এই পার্টটা মুছে দিচ্ছি।
তার লিমিটে এরা আসলো। এবার এটাকে কীভাবে সলভ করা যায়? ভাগ আছে, মানে এটা যখন ইনটুতে আসবে তখন উল্টে যাবে, তাই না? এমজি বাই পাই আর স্কোয়ার ইন্টু উল্টে যাবে, তার মানে ডেল এল বাই এল আছে, তার মানে কি এল বাই ডেল এল হয়ে যাবে, উল্টে গেল। তো কোনো কাটাকুটি এখানে কোনো কিছু যাচ্ছে না, জাস্ট ইন্টু হয়ে যাবে। তো উপরে কী পড়ে হবে? এমজিএল বাই পাই আর স্কোয়ার ডেল এল। এই যে বেরোলো এটাই হচ্ছে কি ইয়ং গুণাঙ্কের বেসিক্যালি গাণিতিক রূপ। ওকে, ইয়ং গুণাঙ্ক দ্যাট ইজ ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এমজিএল বাই আর স্কোয়ার ডেল এল। এটাই হচ্ছে গিয়ে ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ। ওকে, তো আজকে আমরা কী জানলাম? আজকে আমরা ফার্স্টে স্থিতিস্থাপকতা জানলাম। স্থিতিস্থাপকতা কী দেখলাম? তার মাত্রার এককটা আমরা নির্ণয় করলাম, স্থিতিস্থাপকতা, ঠিক আছে। তারপর নেক্সট দেখলাম যে কী কী বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট আমরা কী জানলাম? পীড়ন, পীড়ন কাকে বলে দেখলাম, পীড়নের প্রকারভেদ দেখলাম। ওকে, পীড়নের মাত্রা আর এককও আমরা নির্ণয় করলাম। বিকৃতি দেখলাম, বিকৃতির কাকে বলে দেখলাম, বিকৃতি কী জিনিস জানলাম, ও বিকৃতির প্রকারভেদ আমরা দেখলাম, ঠিক আছে। বিকৃতির কোনো মাত্রা নেই, তার জন্য কোনো এককও নেই, ঠিক আছে। আর নেক্সট আমরা দেখলাম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ও নমনীয় বস্তু কাকে বলে সেটা আমরা জানলাম। দেন আমরা স্থিতিস্থাপক সীমা, সেটা আমরা দেখলাম, কারণ এটা ছিল বেসিক্যালি হুকের সূত্রের সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্রটা কাজ করবে, স্থিতিস্থাপক সীমা ক্রস করে গেলে হুকের সূত্র ইজ নট অ্যাপ্লিকেবল। ওকে, তো হুকের সূত্রটা আমরা জানলাম কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির সমানুপাতিক। সেটা থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখান থেকে আমরা স্থিতিস্থাপক হুকের সূত্র থেকে স্থিতিস্থাপক যে গুণাঙ্ক সেটা আমরা নির্ণয় করলাম। সেটা মাত্রার একক দেখলাম যে পীড়নের সাথেই সমান একদম, কারণ কি বিকৃতি কোনো মাত্রা নেই। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা আমরা নির্ণয় করলাম, দেখলাম সেটার মাত্রার একক। ওকে, নেক্সট আমরা যেটা দেখলাম ইম্পর্টেন্ট সব থেকে ইয়ং গুণাঙ্ক, ওই ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ। গাণিতিক রূপটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো চিত্র এঁকে ওটা সলভ করতে হবে ওরকমভাবে, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স যে পদার্থ গঠন ও ধর্ম বাট ম্যাটার যেটা ছিল, তো সেটা আমাদের কমপ্লিট হলো 3rd চ্যাপ্টার। ওকে, তো নেক্সট আমরা 4th চ্যাপ্টারটা স্টার্ট করবো। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা সেইগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। আর অলরেডি আমরা চ্যাপ্টার 1 আর 2 কমপ্লিট করেছি, তো সেগুলো না দেখে থাকলে তোমরা চ্যানেলটা চেক আউট করে নিও। আর আজকের ক্লাসের উপর থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে সেটা করে দিও কমেন্ট বক্সে, সেটা আমি কমেন্ট বক্সে নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ওকে, আর যদি তোমাদের ভিডিওটা এডুকেটিভ মনে হয়ে থাকে ক্লাসটা আজকের, তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলো নিতে পারে, কারণ এটা পুরো ফ্রি অফ কস্ট। ওকে, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন কিপ লার্নিং।